মুস্কান তার ছাগলের জন্য বন থেকে ঘাস আনছিল। ঠিক তখনই পাশের গাছে একটা জাদুকরী পাখি বসেছিল। তারপর পাখিটি মুস্কানের দিকে তাকিয়ে বলল, একটা মেয়ে মানুষ এত কিভাবে কাজ করতে পারে? আমি সেই কবে থেকে দেখছি মেয়েটি তার ছাগলের জন্য প্রতিদিন ঘাস কেটে নিয়ে যায়, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে একটা ছাগল একেবারে কত দুধ দেবে যে তার জন্য এনারা এত পরিশ্রম করে। এতে কি তাদের ঘর চলবে? আচ্ছা, আমি একটা জাদুকরী পাখি, আমি চাইলে সব কিছু করতে পারবো। যদি আমি একটা গরু সেজে যাই তাহলে এনারা আমার দুধ বিক্রি করে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। যাই হোক, এই মহিলা খুব দয়ালু ও ভালো। এই কথা বলে পাখিটি গাছ থেকে নিচে নেমে আসে এবং একটি সুন্দর গরুতে পরিণত হয়ে যায়। তারপর জাদুই গরুটি মুস্কানের কাছে যায় এবং বলে, হে দয়ালু নারী, এই জঙ্গলে আমি একা থাকি, আমার সাথে থাকার মতো কেউ নেই এই জঙ্গলে। তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে? এর বিনিময়ে আমি তোমাকে অনেক দুধ দেব। গরুটির কথা শুনে মুস্কান অবাক হয়ে গেল। আরে সর্বনাশ, এটা কি করে সম্ভব? তুমি একটা গরু হয়ে কথা কিভাবে বলছো? আসলে আমি একটা জাদুর গরু, তাই আমি মানুষের মতো কথা বলতে পারি, আর আমি মানুষের কথা বুঝতেও পারি। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে চলো, আমাকে সকালে ও সন্ধে তাজা ঘাস খাওয়াও। এর বদলে আমি তোমাকে ভরপুর দুধ দেব। ওই দুধ বিক্রি করে তুমি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। গরুর কথা শুনে মুস্কান অবাক হলো এবং তার সাথে খুশিও হলো। কি জাদুকর গরু? তুমি সত্যি বলছো? যদি সত্যি এমনটা হয় তাহলে চলো আমাদের বাড়িতে। মুস্কান জাদুর গরুটি নিয়ে বাড়িতে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মুস্কান গরুটি নিয়ে বাড়িতে পৌঁছে যায়। ও গিন্নি, তুমি তো জঙ্গলে গিয়েছিলে ছাগলের ঘাস কাটার জন্য, তাহলে এই গরু কোথা থেকে আনলে? আমি এই গরুটি নিয়ে আসিনি, এই গরুটি নিজেই আমার সাথে আমাদের বাড়িতে এসেছে। আরে কি সব পাগলের মতো বলে যাচ্ছ? শোনো, তুমি যে গরুটা দেখছো এটা কোনো সাধারণ গরু নয়, এটা একটা জাদুর গরু। তারপর মুস্কান তার স্বামীকে সব কথা খুলে বলে। তুমি সত্যি বলছো? একটা গরু কথা বলতে পারে? এটা তো আশ্চর্য ব্যাপার। যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে তো খুব ভালো, আমাদের সব দুঃখ শেষ হয়ে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। সেদিনের পর থেকে দুজনেই প্রতিদিন বন থেকে সবুজ ঘাস কেটে আনত গরুকে খাওয়ানোর জন্য। এভাবেই দিন কেটে গেল। তারপর থেকে মনিরুল প্রতিদিন জমিদারের বাড়িতে যেত দুধ দেওয়ার জন্য। একদিন মনিরুলের প্রতিবেশী সিরাজ এইসব দেখে ভাবতে লাগে, মনিরের তো একটা মাত্র ছাগল ছিল, তাহলে সে প্রতিদিন বালতি ভর্তি দুধ কোথা থেকে নিয়ে আসে? একটা ছোট ছাগল এত দুধ কিভাবে দেবে? ব্যাপারটা তো ভাবার বিষয়। আমাকে এই বিষয়ে একটু যাচাই করতে হবে যে ও অত দুধ পায় কোথা থেকে। সিরাজ তার স্ত্রীকে এইসব বলার জন্য বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সিরাজ বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলে, জানো গিন্নি, আজকে দেখলাম মনিরুল বালতি ভর্তি দুধ নিয়ে জমিদারদের বাড়িতে গেছে। তাছাড়া তুমি তো জানো মনিরদের কাছে একটাই মাত্র ছাগল ছিল, তাহলে ও বালতি বালতি দুধ আনছে কোথা থেকে? আরে কি সব বলছো তুমি? না না, আমার মনে হয় নিশ্চয় কোনো রহস্য আছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে খোঁজ নিয়ে আসো যে ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, তারপর মজা দেখাচ্ছি ওদের। এই বলে সিরাজ মনিরের বাড়িতে পৌঁছে এবং গোপনে সব কিছু যাচাই করতে থাকে। বন্ধু, তুমি যদি আর ঘাস খেতে চাও তো বলো, আমি আরও ঘাস তোমার জন্য নিয়ে আসব। না না দাদা, আর একদম খেতে পারবো না। অন্যদিকে গরুটিকে কথা বলতে দেখে সিরাজ একেবারে অবাক হয়ে যায়। আরে সর্বনাশ, আমি একই দেখছি,
গরু কিভাবে মানুষের মতো কথা বলতে পারে? এটা কি সম্ভব? জানো, তুমি আমাকে আজ খাবার জন্য অনেক ঘাস দিয়েছো, তাই তুমি আমার থেকে তোমার ইচ্ছা মতো দুধ নিতে পারো। যতটুকু দুধ তোমার দরকার সেটা বালতি এখানে রেখে যাও, আর সকালে এসে নিয়ে যাবে, কেমন? না না, তোমাকে অত দুধ দিতে হবে না। আগে যেমন দুধ দিতে তেমনই দুধ দাও, ওতেই আমাদের সংসার ভালোভাবে চলে যায়। আচ্ছা, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, এতে কি তোমরা খুশিতে আছো? আমার দেওয়া দুধ দিয়ে তোমাদের উপকার হচ্ছে তো নাকি? আরে, তোমার জন্যই তো আমরা দুবেলা দুমুঠো খেতে পারছি। এই কথা শুনে সিরাজ মনে মনে বলে, আচ্ছা, তো এই ব্যাপার। এই যে জাদুকর গরুটি মনিরকে প্রত্যেক দিন বালতি ভর্তি দুধ দিচ্ছে, এখন আমাকে যত তাড়াতাড়ি হোক কিছু করতে হবে। যখন মনিরুল গরুকে নিয়ে বনে ঘাস খাওয়াতে নিয়ে যাবে, তখন ওই গরুটিকে আমি মেরে ফেলব। তারপর দেখব কোথা থেকে মনির দুধ নিয়ে বিক্রি করতে আসে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তারপর পরের দিন জাদুর গরুটি তার মালিককে বলে, শোনো, আমি তোমাকে না খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। যদি কখনো আমার কিছু ঘটে বা কেউ আমাকে মেরে ফেলে, তাহলে চিন্তা করবে না। যে গাছের নিচে তোমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল, সেই গাছের পাতা এনে আমার মাথায় রাখবে, তাহলে আমি আবার জীবিত হয়ে যাব। ঠিক আছে, কিন্তু তুমি এমন কথা বলছো কেন? কারোর সাথে আমার তো কোনো শত্রুতাও নেই, তাহলে কেউ তোমাকে মারতে কেন চাইবে? তুমি এমন কথা বলো না। আর হ্যাঁ, আজ তোমাকে জঙ্গলে নিয়ে যাব, এমনিতেও অনেক দিন হয়ে গেছে তোমাকে বাইরে নিয়ে যাইনি। আচ্ছা মুস্কান, আমি এই গরুটিকে নিয়ে বনে যাচ্ছি ঘাস খাওয়াতে, ফিরে আসতে একটু দেরি হবে, চিন্তা করবে না, বুঝলে? ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থাকবে। জঙ্গলে বেশি ভিতরে যেও না, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে। ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না। মনিরুল তার গরু নিয়ে বনের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর মনির তার গরুটিকে নিয়ে বনে পৌঁছালো এবং জঙ্গলের তাজা ঘাস খেতে লাগলো। ওহ, আজ খুব গরম পড়েছে, যাই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নিয়া। মনিরুল একটা ভালো গাছের নিচে বসে আরাম করছিল। অন্যদিকে সিরাজ ঝোপের আড়ালে লুকিয়ে সঠিক সময় আসার অপেক্ষা করছিল। এই হয়েছে, এরকম সুযোগ আর পাবো না। যাই, এই সময় মালটা একা আছে, মালটাকে গিয়ে ঝেপে দিই। সিরাজ গরুটির কাছে যায়। তারপর হঠাৎ মনিরুল শুনতে পেল ওই গরুটির জোরে জোরে চিল্লাচ্ছে। গরুটির চিৎকার শুনে মনিরুল হতভাব হয়ে ঘুম থেকে জেগে ওঠে। আরে আরে, গরুটির কি হয়েছে? হঠাৎ এত জোরে চিৎকার শুরু করলো কেন? মনে হচ্ছে কিছু গোলমাল আছে। যাই যাই, ওখানে গিয়ে দেখি ব্যাপারটা কি। মনিরুল গরুটির কাছে যায় এবং তার সামনের দৃশ্য দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ ততক্ষণে ওই গরুটিকে সিরাজ মেরে ফেলে ওখান থেকে পালিয়ে গেছে। যখন মনিরুল দেখে গরুটি মারা গেছে, সেই দৃশ্য দেখে কষ্টে তার চোখ ফেটে পানি বেরিয়ে আসে, কারণ সেই ছিল একমাত্র তাদের ঘর চালানোর উপায়। আমার সব কিছু চলে গেল। ও তো শুধু আমার একটা গরুই ছিল না, ও আমার বন্ধু, আমার জাদু, আমার সব। যারা এই কাজটা করলো, তারা কি একবারও ভাবলো না আমি কেমন করে বাঁচব? উফ, বুকটা ফেটে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। যা হারাবার তা তো হারিয়েই গেছে। এবার বাড়ি ফেরার পালা। মুস্কানকে সব কথা খুলে বলতে হবে, ও অন্তত আমার দুঃখটা বুঝবে। তারপর মনিরুল চোখে পানি নিয়ে ঘরে পৌঁছালো। ওগো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি আর বলবো, আমি মাঠে গেছিলাম, ও একটু ঘাস খাচ্ছিল। সেই ফাঁকে আমি গাছতলায় একটু বসলাম, ভাবলাম একটু বিশ্রাম নিই। তারপর যখন ফিরে এলাম,
দেখি সব শেষ, ও আর নেই। ও গিন্নি, আমি কেমন করে বাঁচব? ওকে ছাড়া আমার কে আছে? আর যারা এই কাজটা করলো তারা কি একবারও ভাবলো না? বলো। স্বামীর মুখে মর্মান্তিক খবরটা শুনে মুস্কান স্তব্ধ হয়ে গেল। ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। এ কোন বিপদে পড়ল তারা? যে গরু ছিল তাদের একমাত্র আশা, সেই চলে গেল। এরপর কি করে দিন চলবে, কোথায় পাবে বাঁচার অবলম্বন, কিছুই বুঝতে পারছিল না মুস্কান। ওগো, তুমি ভেঙে পড়ো না। কষ্ট হলেও আমাদের একসঙ্গে এই বিপদটার মুখোমুখি হতে হবে। তুমি যদি দুর্বল হও, আমি বাঁচব কাকে নিয়ে? আমাদের নতুন করে বাঁচার পথ খুঁজে বার করতেই হবে। এমন ভেঙে পড়লে হবে না। তুমি কিছু একটা করো। মুস্কান, তুমি ঠিক বলেছ। আমি ভেঙে পড়লে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমাদের নতুন করে বাঁচানোর পথ খুঁজে বার করতেই হবে। তুমি পাশে থাকলে আমি সব পারবো। আমি এখনই বেরোবো, দেখি কি করা যায়। স্ত্রীকে এই কথা বলে মনির জঙ্গলে দিকে ওই গাছটির খোঁজ নিতে রওনা দেয়। কিছু দূর হাঁটার পর মনিরুল সেই গাছের নিচে এসে পৌঁছায়, যে গাছের নিচে তার স্ত্রী জাদুকরী গরুটার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, এটি সেই গাছ। মুস্কান এই গাছের নিচে থেকেই জাদুকরী গরুটাকে পেয়েছিল। এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গাছের পাতা ছেড়ে আমাদের গরুর কাছে নিয়ে যেতে হবে। গাছের পাতা ছিঁড়ে মনিরুল দৌড়ে গরুর কাছে পৌঁছালো। আশা নিরাশার দোলায় দুলতে দুলতে সে পাতাগুলো গরুর মাথায় রাখল। মুহূর্তের মধ্যে এক চমৎকার ঘটে গেল। এক অদ্ভুত আলোয় গরুটি বেঁচে উঠল। নিজের চোখে এই দৃশ্য দেখে মনিরুল আনন্দে আত্মহারা হয়ে উঠল। কারণ ও তো শুধু একটা গরু ছিল না, ছিল প্রাণের বন্ধু, জাদুর পরশ। হে উপরওয়ালা, লাখ লাখ শুকরিয়া তোমার কাছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আবার জীবিত হয়ে যাবে। দাদা, যা হবার তা তো হয়েই গেছে। তুমি আর মন খারাপ করো না। দেখো, আমি ফিরে এসেছি। চলো এবার বাড়িতে চলো। দিদি হয়তো অনেক চিন্তা করছে। আমাদের দিদিকে গিয়ে সব কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো, বাড়িতে মুস্কান তোমাকে দেখে খুব খুশি হবে। জাদুকরী গরুটি তার মালিককে নিয়ে বাড়ির পথে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছালো। স্বামীটি তখন স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। স্ত্রী সব শুনে খুব খুশি হল। যখন শুনলাম যে তোমাকে কেউ মেরে দিয়েছে, এই কথাটা শুনে এতটা কষ্ট পেয়েছিলাম যে কি বলবো। আমি তোমাকে বোঝাতে পারবো না। দিদি, চিন্তার আর কিছু নেই। দেখো, আমি এখন তোমার কাছে ফিরে এসেছি, আর এবার থেকে আগের মতো সবাই ফিরে ভালোভাবে থাকব। এই কথা শুনে মুস্কান আর তার স্বামী খুব খুশি হয়। তারপর মুস্কান তার স্বামীকে বলে, ওগো, বাড়িতে তো কিছুই নেই। কি খাওয়া হবে? কাছে তো 1 টাকাও নেই যে তুমি কিছু কিনে আনবে। দিদি, টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে একটি বালতি দাও, তাহলে আমি এক্ষুনি বালতি ভর্তি দুধ দিচ্ছি। সেটা দাদা বিক্রি করলে হয়তো কিছু টাকা পাবে, আর ওই টাকা নিয়ে দাদা ঘরের জন্য কিছু বাজারও নিয়ে আসবে। কেমন? ঠিক আছে বন্ধু, তবে হ্যাঁ, বেশি দুধ দিতে হবে না। আগে যতটুকু দুধ দিতে ততই দাও। এই বলে মনিরুল বালতি আনতে যায়। বালতি এনে সে গরুটির কাছে বসিয়ে দেয়। তারপর এক উজ্জ্বল আলোয় ঢাকা পড়ে বালতি দুধে ভর্তি হয়ে যায়। বাহ, অনেক ঘন দুধ দিয়েছ বন্ধু। কিন্তু এখন তো তোমাকে নিশ্চয়ই অনেক খিদে লাগবে। তো তোমাকে আমি এখন কি খাওয়াবো? ঘাস তো এখন বাড়িতে নেই বন্ধু। আচ্ছা, কোনো ব্যাপার না। তোমাদের তো একটা কলার গাছ আছে না, ওটাও আমার জন্য নিয়ে এসো না দাদা। আসলে দুধ দেওয়ার পর আমি অনেক দুর্বল হয়ে যাই। ঠিক তখনই সিরাজ পিছন দিক থেকে এসে সব দেখে, আর এই দেখে সে অবাক হয়ে যায় এবং বলে, আরে, এই গরুটাকে তো আমি জঙ্গলে মেরে ফেলেছিলাম। তাহলে এই গরু আবার কিভাবে জীবিত হলো? আমি কিছুই বুঝতে পারছি না। এবারে আমি ফেঁসে গেলাম। না না, আমাকে কিছু না কিছু করতেই হবে, না হলে আমার বাঁচা হারাম হয়ে যাবে।
আচ্ছা গিন্নি, আমি তাহলে জমিদার বাবুর বাড়িতে দুধ বিক্রি করতে যাচ্ছি। সন্ধ্যার মধ্যে ফিরব। ফিরে আসতে যদি দেরি হয় চিন্তা করবে না, ঠিক আছে তো গিন্নি? তাহলে কি এবেলা মুড়ি খেয়ে থাকতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি রাত্রে যখন আসবে তখন আমার জন্য হোটেল থেকে সাদা ভাত আর পেঁয়াজ নিয়ে আসবে। এবেলা না হয় মুড়ি ভিজিয়ে খেয়ে নেব। তারপর মনিরুল দুধ নিয়ে জমিদারের বাড়ির দিকে রওনা দিল। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে সে দেখল একটি বৃদ্ধ মহিলা তার কুঁড়ে ঘরের সামনে মন খারাপ করে বসে আছে। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? কোনো যদি অসুবিধা থাকে আমাকে বলুন, হয়তো আমি আপনার কিছু সাহায্য করতে পারি। বাবা, আমার আর দুঃখের কথা তোমাকে কি বলবো। সেই 2 দিন ধরে কিছু খাইনি। যদি তুমি আমাকে খাবার মতো কিছু দিতে পারতে তাহলে খুব খুশি হতাম। বৃদ্ধ মহিলার কথা শুনে মনিরুলের খুব খারাপ লাগলো। একটা মানুষ কতটা কষ্টেই থাকতে পারে সেটা আজকে বুঝলাম। কি হয়েছে বাবা, তুমি কি ভাবতে শুরু করলে? না না মা, কিছু না। আর আমি বুঝতে পারছি আপনার কষ্ট। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কেউ নেই? বাবা, আমার 3টে জামাই, 3টে ছেলে, কিন্তু কপাল দেখছিস, আজ আমি এই ঘন জঙ্গলে একা থাকি। মাসের পর মাস, বছরের পর বছর চলে গেল, কেউ খবর নিতে এলো না। জানিস তো বাবা, মা যদি তার সন্তানকে কিছুক্ষণ না দেখে কলজেটা কেমন ফেটে যায়। শুনতাম ছেলেরা মায়ের কষ্ট বোঝে না, মেয়েরা বোঝে। এখন বুঝি এ দুনিয়াটাই অন্যরকম। বৃদ্ধ মহিলার কথা শুনে মনিরুলের খুব খারাপ লাগলো। তারপর সে বলল, মা, ওসব কথার ভেবে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আসলে না, যাদের কাছে যেই জিনিস থাকে সে তার মর্যাদা বোঝে না। আচ্ছা মা, আমার কাছে এখন আপনাকে দেওয়ার মতো শুধু দুধই আছে। আচ্ছা বাবা, যা আছে তাই দাও, তাই খেয়ে অন্তত কিছুদিন কাটাতে পারবো। তারপর যা কপালে লেখা আছে তাই হবে। বুড়ি মাকে দুধ দিয়ে মনিরুল তার বাড়িতে চলে গেল। এমনভাবে কিছুদিন কেটে গেল। এখন মনিরুলের কোনো কিছু অভাব ছিল না। সে গরিব মানুষের অনেক সাহায্য করত। গ্রামে এই কথা পুরো আগুনের মতো ছড়িয়ে পড়ল যে মনিরুলের কাছে একটা জাদুই গরু আছে। এই খবর শুনে গ্রামের জমিদার লোভে পড়ে মনিরুলের বাড়িতে যায়। মনিরুল, আমি শুনেছি নাকি তোমার কাছে একটা জাদুর গরু আছে, তো ওই গরুটি আমি দেখতে চাই। মনিরুল খুব সাধাসিধে ছিল, তাই সে তাকে গরুটি দেখাতে নিয়ে গেল। জমিদার বাবু, এই হলো আমার জাদুর গরু। এ আমাকে সব সময় বালতি ভর্তি দুধ দেয়। সে তো বুঝলাম, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি কি এক্ষুনি আমার সামনে দুধ নিয়ে দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জমিদার বাবু। তখনই মনিরুল ঘর থেকে বালতি নিয়ে এসে গরুর কাছে বসিয়ে দেয়। বন্ধু, আমি জমিদার বাবুকে তোমার জাদু দেখাতে চাই, তো এই জন্যই তুমি আমাকে বালতি ভর্তি দুধ দিয়ে দেখাও দেখি। মনিরুল এই কথা বলার পরেই একটা সুন্দর আলোর সাথে বালতিতে দুধে ভর্তি হয়ে যায়। এই দেখে জমিদার আরও লোভে পড়ে যায়। মনিরুল, আমাকে এই গরুটা দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব, কারণ আমার কাছে এই গরুটি খুব সুন্দর মনে হয়েছে। না না জমিদার বাবু, তুমি এই গরুটি নিতে পারবে না, কারণ তুমি এর শক্তির খারাপ ব্যবহার করবে। আমার এই গরুটি চাই, দেখি আমাকে কে আটকায়। এই বলে যখনই জমিদার বাবু গরুটি নিতে যায়, উনি দেখেন ওনার হাত দুটো পুরো জ্বলে উঠেছিল। মনিরুল এইসব দেখে অবাক হয়ে যায়। বন্ধু, তুমি চিন্তা করো না, এনার এটাই পাওনা ছিল। ইনি অনেক দিন থেকে মানুষ অনেক জ্বালাতন করছিল, এই জন্যই আমি এনাকে এমন শাস্তি দেব, ইনি সারা জীবন সেটা মনে রাখবে। মনিরুল, আমাকে মাফ করে দিতে বলো, এরপরে
আমি আর কারোর সাথে খারাপ কিছু করব না। তোমার গরু আমার চায় না। মনিরুল, তুমি আমাকে বাঁচাও। দেখো জমিদার বাবু, আমি গরুর দুধ বিক্রি করে যা টাকা আয় করি ওর বেশিরভাগ আমি গরিবের মধ্যে দান করে দিই, কিন্তু তুমি তোমার শক্তির দুর্ব্যবহার করে গরিবের কাছ থেকে তাদের জমি ছিনিয়ে নাও। আমি সব বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। না না, যদি মাফ চাওয়ার হয় তো যাদের যাদের জায়গা জমি নিয়েছ ওদের জমি ফিরিয়ে দাও আর ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। এখন জমিদারেরও ওনার ভুলের এহসাস হতে লাগলো। বন্ধু, তুমি এখন চলে যাও। তুমি যা ধন আমাকে দিয়েছ ওই দিয়ে আমি ব্যবসা করে বাকি জীবন কাটিয়ে নিতে পারবো। তুমি অনেক ভালো। উপরওয়ালাও যেন তোমার মনের ইচ্ছা পূরণ করেন। ঠিক আছে, আমি তাহলে আসছি। এই বলে জাদুর গরুটি ওখান থেকে চলে গেল। আর অন্যদিকে জমিদার বাবু গ্রামবাসীদের জায়গা জমিও ফিরিয়ে দিল। তারপর থেকে মনিরুল আর তার স্ত্রী হাসি খুশিতে থাকতে শুরু করে।